ননিবুড়ি বাগানে যাচ্ছে আম কুড়োতে, 2 বালতি আম কুড়োবে। কি যে পাকা হয়েছে, চলো। বড় বড় আম, তাড়াতাড়ি। দেখি কোথায় আম পড়েছে। এখানে এসো, এইখানে এসো। এই দেখো, এই দেখো আম। এই যে একটা আম, কুড়ো। হ্যাঁ, 2টো এখানে রাখো, নাও। এই যে মানে আম কুড়োতে ব্যস্ত। আম তো কুড়োচ্ছে না, আমের পাতা কুড়োচ্ছে। চলো তাড়াতাড়ি কুড়িয়ে নাও, অনেক আম পড়েছে। শুভ সকাল বন্ধুরা, হ্যাপি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, সময় হচ্ছে 11টা। বাবা সকাল করে রান্নার সব সবজি কুটে দিয়েছিল, আমি গ্যাসেতে আস্তে আস্তে রান্না করছিলাম। তাড়াহুড়ো করে কোনো কাজটাই আমার এখন বারণ। আর মায়েরও শরীরটা ভালো নেই, একটু হাতে হাতে হেল্প না করলে মায়ের ভীষণ চাপ হয়ে যাচ্ছে। সেই জন্য সকাল করে রান্নাটা সেরে ননিকে নিয়ে এসেছি একটু বাগানে। করে বলো, দাদু ভাই লজেন্স দাও। বাবা ব্যাংকে গেছিল, ওখান থেকে ফিরেছে, তাই ও লজেন্স চাইছে। ভালো করে বলো, বলো একটা লজেন্স দাও। বলো আমি রেগে যাচ্ছি কিন্তু। সকাল বিকেল যখনই একবার সময় পাচ্ছি, বাগানের এই ফুল গাছগুলো মন কেড়ে নিচ্ছে। একবার করে আসছি, এসে এখান থেকে ঘুরে যাচ্ছি প্রত্যেক দিন। দেখুন সাদা ধপধপ করছে, এইটুকুনি গাছটায় কত ফুল, এখনও তো কত কুড়ি বাকি আছে। সেদিনই বলেছিলাম যে প্রত্যেকটা ডগে ডগে কুড়ি এসছে, ফুলও ফুটছে। গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে। এই গাছগুলো বাড়ির ভেতরে, এই গাছটা টবে বসানো ছিল, তো সেই টবে ঠিকঠাক হচ্ছিল না বলে বাবা এখানে মাটিতে পুঁতে দিয়েছে। আর বেল ফুলের গাছ তো পুরো দমে দিয়ে যাচ্ছে ফুল। ওখানে ননি আম কুড়োতে এসে বালতি 2টো রেখে গেছে, নিয়ে চলে যায়। প্রচুর করে হাওয়া দিচ্ছে আর টপার টপ আমগুলো পড়ছে। মাস্ক ছাড়া বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি বা বাড়ির মধ্যে থাকতে বারণ করেছে, তাই মাস্কটা বেশিক্ষণ সময় ধরেই নিয়ে যেতে হচ্ছে। ওয়েদারটা এত খারাপ যাচ্ছে, সকালবেলায় রাতের বেলায় ঠান্ডা পড়ছে, আর এদিকে দুপুরবেলায় গরম। প্রত্যেকটা মাঠ পুরো ফাঁকা। কিছু কিছু মাঠে তিল ছড়িয়েছে, একটু করে জল দিলে পরে তখন বোঝা যাবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, পাশের বাড়ি জেঠিমাদের গাছে কত এঁচড় এসছে। এই যে বেশ অনেক এঁচড় ধরেছে। কাঁঠাল খেতে খুব ভালোবাসি, তাই যখনই কাঁঠাল হবে জেঠিমা আমাকে একটু দেয়। আমাদের কাছে তো সেইভাবে কাঁঠাল হয় না। এই কুপিটাতে দিয়েছে কলমি দানা, ছোট ছোট গাছ বেরিয়েছে তাই বোঝা যাচ্ছে। আর এগুলোতে দিয়েছে মনে হচ্ছে মুখ করাই দিয়েছে। ছোট ছোট গাছ বেরিয়েছে, বুঝতে পারছি না, বাবাকে জিজ্ঞাসা করতে হবে। কয়েকদিনেতে চোখ মুখের কী অবস্থা হয়েছে দেখেছেন। আসলে এত হাই ডোজের ওষুধ খেতে হচ্ছে, বারবার টেস্ট করতে হচ্ছে, 2বার নার্সিংহোমে ভর্তিও হয়ে গেলাম। সব মিলিয়ে ঝুলিয়ে ভীষণ বিপাকের মধ্যে রয়েছি। এই সপ্তাহে না হোক সামনের সপ্তাহে অনেকগুলো টেস্ট করতে দিয়েছে, সেগুলোর জন্য কলকাতায় যেতে হবে। এখন ডেট ঠিক করা হয়নি, এতটা ধকল আমি নিতে পারবো কিনা, ওই জন্য 2 দিন সময় দিয়েছে। বেশ বড় বড় টেস্ট, প্রচুর পয়সা খরচ হবে, কিন্তু কি করব, করতেই হবে বাঁচার জন্য। বাড়ির লোকও চেষ্টা করছে যে
পয়সা যায় যাক, মানুষটা আগে বাঁচুক। এই সপ্তাহে যদি নাও হয় সামনের সপ্তাহে অবশ্যই যেতে হবে, কারণ ডাক্তার বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো করাতে। টেস্টে বোধ হয় অ্যাঞ্জিওগ্রাফি আছে, তারপর সিটিবি আছে, যেটাকে মাথা স্ক্যান সম্ভবত হয়তো হবে। তো এক ছাদের তলাতেই যাতে একদিনে সব হয়ে যায়। এখান থেকে তো কলকাতার রাস্তা অনেক দূর, আমি অতটা ধকল নিতে পারবো কি না সেটা ভেবেই একদিনে সব ডেটগুলো নিতে চাইছে। বাড়িতে আলোচনা হচ্ছে, তো দেখা যাক। চলুন, বেলা বুড়ি অনেকটাই হলো, স্নানটা সেরে নিই। সময় এখন 1টা বাজে বন্ধুরা। স্নান করে এসেছি, জামা কাপড়গুলো এখনও শুকোতে দিইনি। তাড়াহুড়ো করে কোনো কাজটাই আমার করা বারণ, ওই জন্য একটু পাখার নিচে চুলটা শুকোনোচ্ছি। বসে আছি, একটু জোরে বা একটু তাড়াতাড়ি করে কোনো কাজ বা কথা বললে ভেতরে একটা শ্বাসকষ্ট হচ্ছে। আর ডাক্তার বলেছে কোনোভাবেই গ্যাস অম্বল হতে দেওয়া যাবে না। এখন ভাবি যে সারা জীবন তো ছুটেই বেড়ালাম, অনেক ছোটোবেলায় বাবা মারা গেছেন, গার্জেন বলতে মা শুধু। তারপর একটার পর একটা ঝড় জীবনে এসছে। তো সেই ঝড়গুলো এক একবার কাটিয়ে উঠছি, আবার ভগবান পরীক্ষার মধ্যে ফেলছে। এখন বুঝতে পারছি যে একটু যদি নিজের জন্য সময় বার করে নিজের প্রতি একটু যত্নশীল হতে পারতাম, তাহলে পরে এই ভেতরের চাপা কষ্টগুলো আজ বড় অসুখে পরিণত হতো না। বড্ড দেরি হয়ে গেছে আমার ভাবনা চিন্তায়। নিজের শরীরের প্রতি যত্ন আমি কোনোদিনই নিতাম না, না তো টাইমে খাওয়া, না তো ঠিকঠাক রুটিন মাফিক খাওয়া। সবসময় খালি ব্যাগ কাঁধে নিয়ে ছুটেছি। সেটা বাবা মারা যাওয়ার পর যখন আর্থিক সংকট কাটিয়ে বিয়ে করে এ বাড়িতে এলাম, তারপরেও। যাই হোক, এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না। আমি এটাও জানি না যে আগামী দিনে আমার সাথে কী ঘটতে চলেছে, কারণ 2025 পরে থেকেই আমি এই ব্যাধিতে ভুগছি। বারবার শ্বাসকষ্ট নিয়ে একবার হাসপাতাল, একবার নার্সিংহোম ভর্তি হচ্ছি। ছেলেটা এখনও আমার কাছে খুবই ছোট। কলেজের গণ্ডি পার করে চাকরি বাকরি একটা পেলে যদি নিজের পায়ে দাঁড়াতে দেখি, তবুও একটু মনের ভেতরটা শান্তি। ওকে নিয়েও ভীষণ চিন্তা হচ্ছে, ও আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছে। আর আমার ছেলে এতটাই লক্ষ্মী, সারা দিন আমাকে এত যত্নে রেখেছে, না দেখলে বুঝবেন না। যারা আমার আশেপাশের মানুষ তারা আমার ছেলেকে ভালো মতন জানে বা আমাকে ভালো মতন জানে। কি করব জানি না, আগামী দিনে কি আছে আমার কপালে। ফ্রি টাইম বসে থাকতে পারছি না, সবসময় মনের ভেতরে একটা দুশ্চিন্তা। সবসময় চাইছি রিপোর্টগুলো একটু ভালো আসুক। দেখা যাক ভাগ্য কোন দিকে সহায় হয়। চলুন বন্ধুরা, স্নান করে উঠে জামা কাপড়গুলো এখনও রয়েছে, আমি মেলতে পারিনি। ভাবলাম একটু বসি, তারপর ছেলে গেছে স্নান করতে। আর ছেলে আজকে সকালে অনেক জামা কাপড় কেচেছে, নিজের জামা প্যান্ট সব বিছনা, ওর ওপর প্রচুর চাপ পড়ে যাচ্ছে। বারবার ডাক্তারদের সাথে কথা বলা, ডাক্তার খোঁজ নেওয়া, টেস্টে আমাকে নিয়ে টেস্ট করাতে নিয়ে যাওয়া, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, বারংবার ওকে দৌড়ঝাঁপ খুব করতে হচ্ছে। জানি না এতে ওর পড়াশোনার কোনো এফেক্ট পড়বে কি না। ওর বড় ইচ্ছা গ্র্যাজুয়েশনটা ভালোভাবে কমপ্লিট করার। ভগবান ওর এই ইচ্ছেটুকুনি পূর্ণ করুক। আর আগামী দিনে আপনারাও সকলে আমাদের পাশে থাকবেন, এর থেকে বেশি আর কি বলবো। তো চলুন বারান্দায় যাই, শুকনো জামা কাপড়গুলো যেগুলো কেচেছে সেগুলো তুলে নিই, আর জামা কাপড় কিছুটা রয়েছে সেগুলো শুকোতে দিয়ে দিই। নিজের জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি।
আর এদিকে ছেলে সব জামা কাপড় কেচেছে, বিছানা বালিশের ওয়ার, বেড কভার সমস্ত কিছু। বাইরে কাঠফাটা চৈত্রের রোদ্দুর, বেশিক্ষণ রোদের দিকে তাকিয়েও থাকা যাচ্ছে না। মাঠ ঘাট, গাছপালা, বাড়ির বাগানে ফুল ফল প্রত্যেকটা আমার খুব প্রিয়। যখন ডিউটিতে যেতাম তখন রোজ বাগানে আসার সময় পেতাম না। এখন বাড়িতে রয়েছি অফুরন্ত সময়, তাই যখনই সময় পাচ্ছি একটু বাগান থেকে ঘুরে আসছি, মনটা ভালো হয়ে যাচ্ছে। মা কিছুতেই রান্না করতে দিতে চাইছে না, বারবার বলছে যে তুমি আগে সুস্থ হও তারপর। কিন্তু আমি বুঝতে পারছি যে মায়ের উপরে একটু চাপ পড়ে যাচ্ছে, ওই জন্য বলছি আমি যতক্ষণ পারবো ততক্ষণ আমাকে কাজ করতে দিন। কারণ একলা বসে থাকলে না চুপচাপ সবসময় একটা দুশ্চিন্তা মনের মধ্যে মাথার মধ্যে ঘুরছে। তো চলুন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। বিকেল এখন 5:15। বাবা এই যে খুপিগুলোতে দানা ছড়িয়েছিল সেইগুলোতে জল দিচ্ছে। মাটিগুলো একদম শুকনো হয়ে গেছিলো, তাঁতের দিন তো 2-1 দিন ছাড়াই জল দিতে হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না সেই জন্য। আমি এই বাড়ির সামনেটা এসে একটু দাঁড়ালাম, খানিকটা পরে একটু রাস্তাটায় হাঁটবো। এগুলো মুখ কড়ায় বসিয়েছেন তো? যে এই খুপিটা মুখ কড়ায়, ওই দিকটা পুরোটা? কোন এইটা তো ইয়ে কলমি, আর এইটা পরেরটা নোটে। হ্যাঁ, আর যেখানটা জল দিচ্ছেন এখন, আর ওইটা পাট, ঝিঙে আর পাট। ওই দিকটা দেবেন না? ওই দিকটা শুকনো রয়ে গেছে তো মাটিগুলো। ও, অনেকে নিয়ে বাড়ির সামনের এই রাস্তাটা একটু হাঁটতে বেরোলাম। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার মুখে, বিকেল প্রায় ফুরোতেই চাইলো, তাও রোদ্দুরে এখন যথেষ্ট তাপ আছে। এই শুকনো ঘাসগুলো গরুগুলোর কি পেট ভরছে কে জানে, সেইভাবে তো ঘাসও নেই, মরা সব ঘাস। দূরে কত বাড়ি হচ্ছে, শুনছিলাম একটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে। ও কি রে, বসে পড়লি কেন? এই জমিগুলোতে বেশ কিছু কাটা ফসল হয়েছে, বাড়ি থেকে সেগুলো দেখা যাচ্ছে। চলুন একটু সামনে গিয়ে দেখে আসি। সবই তো চাষের জমি, দেখি চলুন সামনে গিয়ে কী চাষ করেছে। এখানটা মনে হলো থানকুনি পাতার গাছ রয়েছে, অফিস থেকে একজনা দিয়েছিল, গাছটা বাঁচাতে পারিনি। যখন আলু তোলা হলো তখন গাছটা মরে যায়। এটা বাঁচবে, শেকড় তো বেরিয়েছে। আর একটা আছে, কি জানি, আমার তো মনে হচ্ছে এগুলো থানকুনি গাছেরই পাতা। বাড়িতে নিয়ে যায়, মা বাবা দেখলে বলতে পারবে, যদি বাঁচাতে পারে বাঁচবে। শেকড়ও আছে, খুব উপকারী একটা গাছ। ওতে কী বসাবে কে জানে, খুব সম্ভবত তিলই বসায়, 1-2 করে চাষ দিয়ে গেছে। এখানটাতে কত থানকুনি পাতা হয়েছে, এই দেখুন কতগুলো তুললাম। একটা শেকড় শুধু রয়েছে, হবে কি না কে জানে। ও, এখানে টমেটো গাছ বসিয়েছে, বাহ, কত লাল সবুজ কাঁচা টমেটো রয়েছে। এই দেখুন ভর্তি গাছে টমেটো। এখন তো টমেটোর দাম খুবই সস্তা, 10 টাকায় 1.5 কিলো আমাদের বাড়িতে নিয়ে আসে।
থোকো থোকো টমেটো, মানে বাজারে সেরকম টমেটোর চাহিদা নেই বলেই এইগুলোতে সব গাছে রয়ে গেছে। কাঁচা টমেটোও আছে, আবার লাল টমেটোও আছে। এই দেখুন পুরো থোকো, থরে থরে টমেটো। এদিকটা বেশি থোকো রয়েছে, বুঝেছো? কত সুন্দর টমেটোগুলো হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে থোকো থোকো টমেটো। আর এই যে মাঠে গোবর সার দিয়ে গেছে ফেলে, এর উপরে আর একটা চাষ হবে। আর এখানে কয়েকটা কুমড়ো গাছ বসিয়েছে। চলুন দূরে ওইখানটাতে কি বসিয়েছে গাছ দেখে আসি। মনে হচ্ছে কুমড়ো, যেটা ভাবা হয়েছিল সেটাই, কুমড়ো গাছ। প্রত্যেকটা ইয়েতে কত ফুল এসছে, দেখুন কত কুমড়ো ধরেছে। এই একটা আর এই একটা, প্রত্যেকটা ডগে ডগে কুমড়ো আছে। এই দেখুন প্রচুর কুমড়ো হয়েছে, চিট কুমড়ো, বেশ ভালো মাটিতে পড়ে তো। এখানে একটা কিসে খুলেছে কুমড়োটা, পাতার আড়ালে আড়ালেও অনেক কুমড়ো হয়েছে। মনে হচ্ছে দেখে বেশ ভালো জাতের কুমড়ো। এই যে প্রচুর কুমড়ো হয়েছে, যা আপনাদের সব পাতার আড়ালে ঢাকা রয়েছে তো দেখা যাচ্ছে না। এখানে একটা ছোট জালি হয়েছে, এইখানে কুমড়োটা বেশ বড় হয়েছে। এই যে বলছি না, এখানে সবই চাষের জমি। কেউ কাটা ফসল লাগায় আলুর পর, আবার আলু জমির মাঝে মাঝে এগুলোও লাগায়। এখানে একটা কুমড়ো হয়েছে, এখানটাতে একটা, প্রচুর প্রচুর কুমড়ো হয়েছে। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো তো, মাঠের আলের ওপর দিয়ে, সেই জন্য একটু সাবধানে যেতে হচ্ছে। এখানেও একটা জালি এসছে, আর এইখানে একটা জালি। এখানে একটা পুকুর রয়েছে, বেশ গরমের ধারে, গরমের দিনে পুকুর পাড়ে বেশ ভালোই জায়গাটা, বেশ সুন্দর চকচক করছে জল। এখন তার পুকুরের ব্যবহার সেরকম নেই, খুব পাড়া গায়েতে তবেই হয় পুকুরের ব্যবহার। এইখানে বসিয়েছে পাট শাক, তার মাঝে মাঝে আছে ছোট সাদা নোটে আছে, আর দূরে রয়েছে লাল নোটে। যে লাল রঙের দেখছেন এগুলো হচ্ছে লাল নোটে। এখানটা বসিয়েছে পালং শাক, দূরে দেখছেন লাল রঙের, ওটা হচ্ছে লাল নোটে শাক, তার মাঝে আছে সাদা নোটের শাক। দূরে যত দূর চোখ যাবে মোটামুটি পুরো চাষের জমি। বাড়ি থেকে অনেকটা দূর এসে গেছি। আগের বছর সরস্বতী পুজোর সময় পিকনিকে এই কাকুদের বাড়িতে এসেছিলাম দাদা দিদিদের ডাকতে, এনারাও পিকনিকে অংশগ্রহণ করেছিলেন। তাই এবার বাড়ি ফিরি সন্ধে হয়ে যাওয়ার মুখে। এই একটা কলার কাঁদি, এখানেও একটা পাতা চাপা দিয়ে কলার কাঁদি। হনুমানের উপদ্রব এখানে খুব একটা বেশি নেই বললেই চলে, গোটাটাই কলা বাগান। অধিকাংশ গাছেতেই কাঁদি এসছে। এই এই একটা কলার কাঁদি পাতা চাপা দেওয়া আছে যাতে হনুমানের চোখে না পড়ে। গরম পড়ে গেছে বলেই হয়তো এই কপিগুলো এখনও তোলা হয়নি, সব বড় হয়ে ফুটে গেছে, কিছুটা ফেটে গেছে। শীতকালেই যা একটু ফুলকপি বাঁধাকপি খাওয়া হয়, ফুলকপিটা তবুও চলে, বাঁধাকপিটাও খাওয়া হয়। তবে অনেক হয়েছিল বলে বাজারে হয়তো চাহিদা নেই বলেই হয়তো তোলেনি, নাহলে মাঠে এইভাবে পড়ে থাকতো না। যেহেতু গরম পড়ে গেছে, এখন তো গরম পড়ে যাওয়ার সাথে সাথে অধিকাংশ কপিতেই পোকা এসে যায় না। চলুন বাড়ির পথ ধরে নিয়েছি, বা বাড়ি যাই। চলে এসেছি বাড়িতে, বাড়ির এই বাইরে বসার জায়গাটায় রয়েছি। সন্ধে প্রায় হয়ে এসছে, এত মশা, 2 মিনিট বসে দাঁড়ানোর উপক্রম নেই।
বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।